হলো 16ই জুলাই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে, সেই বিষয়টা ছিল, আমরা যদি আপনার দেখা আমার দেখা, আমাদেরকে যারা শুনবেন বা শুনছেন তাদের দেখা কোনো ভিডিও এবং ছবি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু গোপালগঞ্জবাসী কোনো ক্রমেই কোনো আর্মির উপর আক্রমণ করেনি। আই রিপিট, কোন আর্মি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর সেখানে গোপালগঞ্জবাসী আক্রমণ করেনি। অথচ বলা হচ্ছে যে সেখানে গন্ডগোল হয়েছে, যেটা পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনেকে গন্ডগোল বলে বলা হয়েছে, সেখানে আক্রমণ করা হয়েছে। ওকে, তাহলে কে কাকে আক্রমণ করলো, কে কোন বিষয়টাকে আক্রমণ করলো? সেখানে একটি রাজনৈতিক নতুন একটি দলের তথাকথিত কয়েকজন, যাদেরকে আমরা অনেক সময় বলতে পারি যে তারা রাজনৈতিক পরিপক্কতার অভাব, পড়াশোনার অভাব, সেই কয়েকজন গিয়ে বাংলাদেশের স্থপতির জন্মস্থানে গিয়ে তারকে নিয়ে কটূক্তি করা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা, যেসবগুলি খুবই অসম্মানজনক, সেখানে স্থানীয় মানুষেরা সেই সভা পণ্ড করে দেয়। আমি সুস্পষ্টভাবে বলছি, সেই সভা সেখানে তারা স্থানীয় মানুষেরা পণ্ড করে দেয়। সেখানে কিন্তু দেখবেন ওই ভিডিওগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখবেন যে সেখানে ওই লাল রঙিন চেয়ারগুলো উঠছে, কিন্তু একজনকে আরেকজনকে মারছে না, একজনকে আরেকজনকে থেতলে দিচ্ছে না পাথর দিয়ে, একজনকে আরেকজন গুলি করছে না। কিন্তু সেখানে তারা যে বাইরে থেকে আর্মি প্রোটেকশনে যে মানুষগুলোকে নিয়ে গেল, আর যে স্থানীয় কয়েকজন গুন্ডাকে যে সামনে বসালো, এছাড়া সমস্ত চেয়ারগুলো কিন্তু খালি ছিল। অর্থাৎ সেখানে স্থানীয় মানুষরা তো অংশগ্রহণই করেনি। সেই মানুষেরা তারা যখন বঙ্গবন্ধুর প্রতি তাদের কটূক্তি করে, তখন সভা পণ্ড করে দেয়। আমি এটাকে মেনশন করতে চাই, সভা পণ্ড করে দেয়া যদি বাংলাদেশের কোনো আইন দ্বারা এটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে, সেটা কোর্টে চালান হবে এবং কোর্ট এটার বিচার দেবে। মিলিটারি কেন গুলি চালালো, আর্মি কেন গুলি চালালো? আর্মির এই ভিডিওতে আমরা কেন দেখতে পেলাম, যেটা ইতিমধ্যে নট অনলি ওয়ান ভিডিও, অনেক ভিডিও, শত শত ছবি, যেসবগুলো আমরা সংগ্রহ করে পৃথিবীর গণমাধ্যমগুলোকে, পৃথিবীর নামি দামি গণমাধ্যমগুলোকে আমরা সরবরাহ করছি, স্টেট ডিপার্টমেন্টকে দিয়েছি, হোয়াইট হাউসকে দিয়েছি, জাতিসংঘকে দিয়েছি। সেখানে মিলিটারি বলছে গুলি করো, গুলি করো, সোজাসুজি গুলি করো। সেখানে কে তাকে নির্দেশ দিল? সেই নির্দেশদাতা কে? আর্মি কেন তার নিজের মানুষের উপর গুলি করবে? যে আর্মি 3রা অগাস্ট বলেছে সে বাংলাদেশের জনগণের উপর লাঠিচার্জ করবে না, সেই আর্মি কার নির্দেশে একদম আনআর্মড সিভিলিয়ান, যারা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের লিডারকে প্রোটেক্ট করছে, রাজনৈতিক প্রোটেকশন ছেড়ে করছে, সেখানে আর্মি গুলি চালাবে কেন? এবং সেখানে আর্মি গুলি চালিয়ে মানুষকে হত্যা করবে কেন? তারপর সেখানে কেন কারফিউ দিয়ে তাদেরকে দিন রাত গ্রেফতার এবং হত্যা করা হবে? তারপর এই বিষয়টা নিয়ে কেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা অনেকটাই, আমেরিকান প্রেসিডেন্ট যখন বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করে, আমেরিকার প্রেসিডেন্ট যখন ইরানে আক্রমণ করে, তখন যেরকম মনিটরিং করেন, সেইভাবে তারা সেখানে বসে মনিটরিং করবেন হত্যাকে, সেটা হবে কেন? এখানে আরেকটা বিষয় আসলে করতে চাই, কারণ বিবিসি এবং আল জাজিরা বিশ্লেষণটা এইভাবে করা আরো উচিত ছিল। কারণ হলো সেখানে আমরা পৃথিবীতে গণহত্যার যে সংজ্ঞা দেখি, সেই সংজ্ঞার মধ্যে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, কিন্তু আরেকটি সংজ্ঞা সেখানে রয়েছে, সেটা আমি দেখি উত্থাপন করতে পারি কিনা, যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে যদি বিনা বিচারে হত্যাযোগ্য চালানো হয়, সেটা গণহত্যা। তাহলে নির্দিষ্ট অঞ্চল একটা গোপালগঞ্জবাসী সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে, সবাই না হোক 90%, 95% মানুষ ভালোবাসে, এবং তারা একই খাবার খায়, একই কথায় কথা বলে, একই ভাষায় কথা বলে। সেখানে আর্মি, বাংলাদেশের শুধু বিমান বাহিনী ছাড়া সমস্ত বাহিনী দিয়ে তাদেরকে ঘেরাও করে তাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। অতএব আন্তর্জাতিক এই আইন অনুসারে এটা একটা গণহত্যা, এবং সেটা বিবিসি এবং সেইভাবে বিশ্লেষণ করেনি। এটাই ছিল আপনার উত্তর। ধন্যবাদ। আপনি যে গণহত্যার সংজ্ঞা যেটা বললেন, ওইখানে আমি যে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, ওইখানে আমি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই সংজ্ঞায় কাউকে অস্ত্র দিয়ে মারার দরকার নেই। কোন একটা গোষ্ঠীকে যদি মৃত্যুর হুমকি দেয়া হয়, সেটাও কিন্তু গণহত্যা। কিন্তু একদম একদম বাংলাদেশের পৃথিবীর খুব বাজে একটা সময় আমরা পার করছি। পৃথিবীর বাজে সময় বলতেছি এই কারণে, গাজায় আর কি করলে সেটা তাদের সংজ্ঞায় গণহত্যা হবে।
একটা জনগোষ্ঠীকে ধ্বংস করা, তাদের আবাসভূমি, খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু ধ্বংস করা হয়েছে এবং আজকে সেটা গণহত্যার সংজ্ঞায় পড়ছে না। প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে যারা মানবাধিকারের কথা বলেন, আমার শান্তিতে নোবেল বিজয়ী একজন প্রধান উপদেষ্টা আছেন, তিনি ওই বিষয়টা নিয়ে চুপ। বিশেষ একটা সময়ে তারা মার্চ ফর গাজা এত কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু এরপরে আর কোনো দেখিনি। দস্তগীর জাহাঙ্গীর, আপনি সেনাবাহিনী একটা বিষয়টা এনেছেন যখন, তখন আমি একটু শেয়ার করি আপনাকে। আমি খোঁজ নিয়ে শুনেছি সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য, যেটা অন রেকর্ড উনি বলেন নাই। বক্তব্যটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে এই প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কাউকে তো সেনাবাহিনী পাহারা দিয়ে বেড়াচ্ছে না, এদেরকে কি কেন এটা করছে, সেনাবাহিনীর ভিতরে প্রশ্নটা উঠেছে। তখন এটা যখন সেনাবাহিনী প্রধানকে বলা হয়েছে, তিনি বলেছেন ওদের যে অবস্থা এখন, এই প্রোটেকশন যদি না দেওয়া হয়, ওদেরকে লোকজনকে মেরে ফেলবে, যে কোনো জায়গায় মেরে ফেলবে, তখন দায় দায়িত্ব দেবে সেনাবাহিনীর উপরে, যেহেতু সেনাবাহিনী একটা পজিশনে আছে। আর একটা ব্যাপার আমি এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি কিছু লাইভ প্রোগ্রাম করেন বিভিন্ন সময়। কিছুদিন আগে রাতের বেলা আপনার আপনার ওয়াশিংটনের রাতের বেলা আপনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্বকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছিলেন। তখন আপনার যেন কেন মনে হচ্ছিল আপনার দর্শকদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন, বাংলাদেশে বিশেষ কিছু ঘটছে, রাত পেরুলেই হয়তো আমরা কোনো একটা খবর পাবো। বিষয়টা কি ছিল সেটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা এই বিষয়টা সামনে আনার জন্য। আরেকটা বলি, ওয়াকার সাহেবের যে বক্তব্য আপনি অফ দ্য রেকর্ড থেকে এনে যে কথাটা ইয়ে করলেন, তুলে ধরলেন, দুটাই বিশ্লেষণ করা খুবই জরুরি। জরুরি হলো এই, বাংলাদেশের 5ই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে, স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে। সেটা কি, ওয়াকার কিছুদিন পর পরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করব, মানে এখন নয়, আমি বলছি আর কি, বক্তৃতা করব। তখন একটা একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে, তাহলে উনি যে বলছিলেন 5ই অগস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব, এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করব। তাহলে কি আমরা সেই সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন, সেটা কি প্রতিপালন করবেন? এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন, যেটা এখন সময়ের পরিবর্তনে, এই সময় যখন এখন আসলে 16ই জুলাই, তখন আমরা দেখতে পেলাম যে না, নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে। ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ ইজ এনাফ আর বলছেন না, উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না, ভিডিওতে আসছেন না। অতএব আপনি সেই যে বহুদিন আগে আমার যে লাইভ প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময়, আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল, সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে, নিরাপত্তা আছে। অতএব ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন, সেটাতে কি উনি এমন কোনো কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব কিলিং হবে না, আর কোনো অ্যাট্রোসিটি হবে না, আর কোনো গণ হত্যার পরিবেশ তৈরি হবে না। অতএব সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম। কিন্তু 16ই জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকার, এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে, যে যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন, তাদের জন্য কাজ করার জন্য ওনার যত ধরনের অভিনয় করতে হবে, যতবার মোলা ঝুলাতে হবে, সেইগুলো উনি করেছেন। উনি উনি না হলে এসে সভা করে কেন বললেন যে যে এনাফ ইজ এনাফ, নো মোর মব, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। উনি তো আর কিছুই এখন বলছেন না। তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে, বা এবং রোজার আগে পিছনে। এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা, তারপর শিশুদেরকে, শিশুদের স্কুলের উপর, আমি বলছি মাইলস্টোন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত, সঠিক নাম্বার প্রকাশের জন্য, এবং
এই ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত বন্ধু, যাকে উনি উপঢৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন, তার পদত্যাগ, এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে, তখন সেখানে আবার আর্মি গুলি করে, আবার একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয়, এবং এসব ভিডিও দেখা যাচ্ছে। অতএব এই বিষয়টা একদম আপনার কাছে এখন ক্লিয়ার করে আমাদের শ্রোতা মন্ডলীর কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম। এই যে তিনি এই আর্মি প্রধান, তা উনি আপনি যে কথাটা অফ দ্য রেকর্ড থেকে এনে বলছেন যে কেন পাহারা দিচ্ছেন, এটা কত বড় আমি বলবো যে এই যুক্তিটা আসলে কোন কোন নিয়মে খাটে যে তাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ তাদেরকে রক্ষা করতে পুরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে। তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে, এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজোয়া যান আছে যেটা যুদ্ধে ব্যবহৃত হয়। এদেরকে তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই ফর্মুলাতে তাদের দেশ শাসন করে, একবার ইমরান খানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকটাকে নিয়ে আসে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায়, এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু 5 বছর কভার করতে দেয় না। অতএব এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই 5টা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে, এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই 5 জনকে রক্ষা করার জন্য। এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য রেকর্ড, আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না। আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত, কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার। ওনার দায়িত্ব যদি হয়ে থাকে, আগেই বলে রাখি, সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয়। ওনাদের শপথ হলো 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন, আমাদের মানচিত্র রক্ষা করবেন, আমাদের 1 ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে। কিন্তু এই আর্মি কি করছেন? এই আর্মি যদি বলা হয় ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে ওনাদেরকে ব্যবহার করছেন, দ্যাট ইজ অলরেডি নট ট্রু। ইটস প্রুভেন দ্যাট এই মিলিটারি ডক্টর ইউনূসের কে এনেছেন, বসেছেন, ডক্টর ইউনূসকে বলছেন আপনি যা খুশি করে বেড়ান, আমরা আমাদের মতন ক্ষমতায় করবো। না হলে তাদের কোর্ট মার্শাল হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা একটা কোন রাজনৈতিক পার্টিকে ওনারা করতে পারে না, প্রোটেকশন দেওয়ার অধিকার রাখেন না, আইনগত ভিত্তি নেই। আমি এটাও বলছি না যে এক দলকে দিতে হলে আরেক দলকে দিতে হবে, সেটারও আইনগত ভিত্তি নেই। তাদের যদি জানের নিরাপত্তাহীনতায় থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে। বাংলাদেশে এখন প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায় আমেরিকার মতন, সেখানে তাদের যেহেতু হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন, তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে, এমনকি পুলিশ আমেরিকাতে পুলিশকে আপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারেন, কিন্তু আর্মিকে নয়। এটা মনে রাখতে হবে, আর্মি হলো বহিঃশত্রু আমাদের সম্পদ, যে সম্পদ কাজে লাগবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার, এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন। সেটা গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয় বা অন্য দেশের জায়গা নয়, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ, যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি, এই যে 5 জন, তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করছে, তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল, আর্মি তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো, ইউ ক্যানট ডু দ্যাট। তোমরা বলছো পথসভা করছো, আমরা কি করছো সারা দেশে, আর এখানে মারছো, এটা তো মিলিটেন্ট বিষয়। সো তারা জনগণকে প্রোটেক্ট না করে তারা প্রোটেক্ট করলো যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে 4-5 বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায়, সেই পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। দস্তগীর জাহাঙ্গীর, আমরা বাইরে আছি, এর জন্য আমরা মিডিয়ার মানুষ, সেনাবাহিনী সম্পর্কে যেভাবে খোলামেলা আলোচনা করছে, বাংলাদেশের অনেকেই তা করতে পারেন না। আপনি একটু শব্দ ব্যবহার করেছেন ঠিকাদার, এই ঠিকাদার শব্দটা, এটাও কিন্তু বাংলাদেশ বসে কেউ করার চিন্তা করবেন না। যেমন এটা নানা অর্থ হতে পারে, যেমন ডেপুটি কমিশনার, ডিসি, জেলা প্রশাসক, আর কমিশনার বাংলা আছে, এটা
দালাল, কমিশনার যে দালালি করে তার নামও কমিশন হতে পারে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা যেহেতু সেনাবাহিনী প্রসঙ্গে আমরা আছি, এই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন। উনি যতক্ষণ আছেন উনার কাজে উনারা সব ধরনের সহযোগিতা করে যাবেন। এটার একটা শর্ত এক পর্যায়ে ছিল, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়, জানুয়ারি থেকে সেনাবাহিনী ফেরত যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো অবস্থা বা দাবিও এখন আর নেই। সেই অবস্থায় সেনাবাহিনী কন্টিনিউ করছে। আপনি আরেকদিন খেয়াল করবেন, গোপালগঞ্জ নিয়ে সর্বশেষ একটা কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশনের মাধ্যমে যে তাদের ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে, কে আক্রমণ করেছে, কিভাবে আক্রমণ করেছে, সেনাবাহিনী যে গুলি করেছে বা সেনাবাহিনী কি, সেই অংশটা নাই। কিন্তু এখানে কিন্তু আরো আরো যাদের বিরুদ্ধে আক্রমণ হয় নাই, মামলা যাদের হয় নাই, তাদেরকেও কিন্তু কমিশনের সুপারিশের মাধ্যমে তাদেরকে আনা হবে। সেটা যেখানে গোপালগঞ্জ থেকে খবর পাই আমরা, নদীমাতৃক এলাকা, প্রচুর মানুষ এখন নৌকায় বাস করেন, প্রচুর মানুষ এখন ধান খেতে বাস করেন, বাড়িঘরে থাকতে পারছেন না, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না সেটা। এই বিষয়টা আসলে আপনি বলেছেন যে ছবিগুলা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া হচ্ছে, গোপালগঞ্জটাকে আর কি করা যায় স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে? দেখুন, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেনি। তারা সবসময়, আমি উদাহরণ একটু আগেও দিলাম অন্য জায়গায়, আমি আপনাকেও বলি, সেটা হলো যে অগাস্ট মাসে উনি ক্ষমতা দখল করলেন, সেপ্টেম্বর মাসে উনি আসলেন জাতিসংঘে নিউ ইয়র্কে। সেখানে উনি গদগদ হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য উনি নিজেই গেলেন সদর দপ্তরে নিউ ইয়র্ক টাইমসের, এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন। এবং সেই সাংবাদিক পরপর 3 বার ওনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে? উনি বলছেন না, এটা সত্য কথা নয়, এরকম কিছু হচ্ছে না, পরাজিত যারা ক্ষমতায় ছিল স্বৈরাচার, তারা দেশ থেকে পালিয়ে গেছে, এখন দেশে শান্তি বিরাজ করছে, সমস্ত ঠিক আছে। ওই ভদ্রমহিলা আবার বললেন যে আমাদের কাছে রিপোর্ট এসে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে এইভাবে রিপিট করলেন, তো উনি আবারও বললেন যে না। তারপরে উনি ফাইনালি বললেন যে আমার কাছে আছে প্রমাণ যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, এই বিষয়ে আপনি বলুন। লোকটা বললো যে এটা অতিরঞ্জিত। তা আমি এই কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম, আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল, সে যে ইন্টারভিউ দিল, সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বললে, যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ, তখন দেখা গেল যে তাকে তুলোধনা করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে। সেই কথাগুলো তার যে প্রেস ইয়ে আছে সেখান থেকে বলা হচ্ছে না। এইগুলো গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে চোখে রাখছে আমাদের কারণেই শুধু নয়, তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাড়া তো আমাদের কাছে নিউজ ভিডিওগুলো আসে না, কারণ গণমাধ্যমে তো আসছে না। আপনাকে এটা উদাহরণ দেওয়াই সম্ভব, যখন ঢাকাতে মন্দির ভেঙে দেওয়া হলো ওই বুলডোজার দিয়ে, সেখানে আমার মনে হয় যমুনা টেলিভিশনের একজন রাস্তায় রিপোর্টার, সে যখন একজন তারপরে দোল যাত্রায় তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেমন আছেন, কি করছেন, সেই ভদ্রমহিলা পরপর উনি ইয়ার কথা বলা শুরু করলেন যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অমুক তমুক দেওয়া হচ্ছে। এই রিপোর্টারের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, সে দ্রুততম সময়ে কথা চেঞ্জ করে সে ঘুরে অন্যদিকে গিয়ে এই লাইট বন্ধ করে দেয়। আর তার চেহারা দেখলে, তার সন্ত্রস্ত অবস্থা দেখলে, যে তাকে তো এখন এই মহিলাকে যে কথা বলতে দেওয়া হলো, এটার জন্য তার চাকরি যাবে, জেল হবে, এমনকি মব কিলিং হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছিল, যিনি উপস্থাপিকা স্টুডিওতে আছেন তিনিও দ্রুততম সময়ে কথা বলে অন্যদিকে চলে যাচ্ছেন, কারণ তারও অবস্থা খারাপ হবে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে আমরা যে কাজটুকু স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে যেটা করছি, সেটা হলো এই অবস্থাটাকে প্রতিদিন উত্থাপন করা। যখনই সুযোগ, প্রতিদিন উত্থাপনের কথাটার অর্থ হলো যে এটা তো শুধু বাংলাদেশ বিষয়ে তো প্রেস ব্রিফিং হয় না,
প্রেস ব্রিফিংটা হয়, আপনি একটু আগে গাজার কথা বলছিলেন, প্রেস ব্রিফিং এ সেই বিষয়টা প্রায় 1 ঘন্টা ব্যাপী ওইটা চলে, পৃথিবীর হাজার হাজার শত শত সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করার জন্য হয়ে থাকে। তো সেখানে এই বাংলাদেশ বিষয়গুলো তাদের নবকে দেয়া, এবং এই বিষয়গুলো যে হচ্ছে যে এই যে মিলিটারি যে গুলি করলো, আমার যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশে গিয়ে শান্তি রক্ষার কাজ করেন, তার যেই শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশ আমেরিকা অনুদান দেয়। অর্থাৎ আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে। এখন উত্তর পাইনি, আমি সেটা জানাবো। অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা উত্থাপন করতে চাচ্ছি না, এটাই শেষ কথা নয়। আপনি ঠিকাদার শব্দের আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন, হ্যাঁ বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন, যে সকল ছাত্ররা ক্ষমতাসীন, তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে 1 মাস আগেও মিছিল করেছে যে কি আর আর্মি হলো ঠিকাদার। কারণ তারা জানে আর্মি ঠিকাদার, কারণ যে মেটিকুলাসলি ডিজাইনের যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে। নাহলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয়। আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো? আরেকটা উদাহরণ, আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবনের কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে? এটা তো খুলে দেওয়া হয়েছে, আর্মি খুলে দিছে। আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন নেমে আসছিল, সাধারণ নাগরিক বলছি কারণ এটা মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে আনা হয়েছে, এবং তারা যে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের জাতীয় সংসদ ভবন, সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা? নো, তাদেরকে খুলে দেওয়া হয়েছে। অতএব এই জন্যই তারা ঠিকাদার, এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয়, এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয়। আমাদের আর্মির যে সুনাম, সেই সুনামকে রক্ষা করার জন্য আর্মির ভিতরে যারা 71কে, আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন, আপনাদের কাছে আমি দস্তগীর জাহাঙ্গীর সরাসরি বলছি, এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। অতএব 24-এর যে তথাকথিত বিপ্লবের কথা বলা হয়, যে বিপ্লবের কোনো সংজ্ঞাই পারে না, সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি। তারা আপনাদের প্রয়োজন বোধে আপনাদেরকে ভেনিশ করে দেবে।